পাকিস্তান বারবার নতজানু হয়েছে, এই পূর্ণাম সাউকে ফেরত দিতে বাধ্য হয়েছে ভারতের চাপের মুখে। বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ 20 থেকে 21 দিনের মাথায় 14ই মে তিনি দেশে ফেরেন। আজকে তিনি বাড়ি ফিরছেন। হ্যাঁ, রিশরার রজনী সাউ, তার স্ত্রী, তার পরিবার দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, চোখের জল ফেলেছেন, উদ্বিগ্ন থেকেছেন। আর আজকে তাদের আনন্দের দিন, তারা আজকে তাদের পরিবারের ছেলেকে ফিরে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই কলকাতা স্টেশনে নামবেন জম্মু তাওয়াই এক্সপ্রেসে পূর্ণাম সাউ। সরাসরি চলে যাব রানার সঙ্গে। রানা, সকাল থেকে কিরকম আবহ? কারণ যেদিন মুক্তি পেয়েছিলেন তিনি, ভারতে এসেছিলেন তিনি, সেদিনও মিষ্টি মুখ করেছিলেন বাড়ির লোকেরা। একদমই তাই। দেখো অয়ন্দা, ভারতের কাছে তোমার হচ্ছে রীতিমতো নতজানু হয়ে কিন্তু মানে পাকিস্তান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গত 14ই মে তাকে ওয়াঘা বর্ডার দিয়ে তাকে ভারতে নিয়ে আসা হয়েছে। ফলে সেই দিন যেমন পরিবারের মধ্যে একটা আনন্দের একটা দেখা গেছিল যে দীর্ঘদিন ধরে গত 23শে এপ্রিল থেকে পাক রেঞ্জারদের হাতে যে আটক ছিল হচ্ছে পূর্ণাম সাউ, সে তাদের আজকে পরিবেশটা কি? আজকে কি বলছেন তারা? আজকে পরিবেশ একদম সুন্দর হাসির পরিবেশ, যেহেতু ঘরের ছেলে ঘরে ফিরছে 14 তারিখের পর। একদম আজকে 10 দিন ঘরের ছেলে ঘরে ফিরছেন, এ তো খুব স্বাভাবিক। আনন্দের অশ্রু জল বেরোবে এবার। রজনী সাউ কি বলছেন দেখি। আজকে পুরো 1 মাস হতে চললো, তো নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন। সত্যি দেখতে গেছি আজকে আমাদের একটা দীপাবলি মনে করুন, রামি আসছেন একজন, রান্না টান্না হবে, ওনার ফেভারিট খাওয়া, লুচি তরকারি মিষ্টি এইগুলো, আর একটা ছোট্ট করে একটা কেক কাটিং হবে। ছুটি গেছিলেন 31 মার্চ, 2 মাস ধরুন, অ্যারেস্ট হওয়ার 1 মাস হয়ে গেছে। তো ওই 2 মাস পরে দেখা করবো, নিশ্চয়ই খুবই ভালো লাগছে। পদ্মা পাড়ে কি আবার রদবদল হতে চলেছে, ক্ষমতার বদল? ইউনূস কি ভয় পেয়েছে, চাপে পড়েছে? ইউনূস কি পালাবে এবার বাংলাদেশ থেকে? সেরকমই তো মনে হচ্ছে, কারণ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার একটা ইঙ্গিত দিচ্ছেন। পদত্যাগের ইঙ্গিতে এটাই জোরালো গুঞ্জন বাংলাদেশে। বিরোধী কাঁটার মধ্যেই চাপ, শরিকদেরও, সেনাপ্রধানের ধমক। এবার সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন কি এই মোহাম্মদ ইউনূস? নির্বাচন করাচ্ছেন না, নির্বাচনের দাবি। সেনাপ্রধান বারবার বলছেন আপনারা একটা রাজনৈতিক দলগুলো মিলে সংস্কার হোক, যাই হোক, আপনারা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো শুনছেন না। বাংলাদেশের ছাত্র আন্দোলন নেতা নাহিদ হাসিম, তিনি দেখা করেছিলেন, নাহিদের সঙ্গে ইউনূসের কথা হয়েছে। তারপরে তদারকি সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর এই দাবি করেছেন ছাত্র নেতা। ধোপে টিকছে না গদি বাঁচানোর জারি জুরি। পদ্মাপাড়ের প্রধানকে ডেডলাইনও আর্মি চিফের দেওয়া হয়ে গেছে, ডিসেম্বরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করুন। এই সাঁড়াশি চাপে কি এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি? তার তো চেয়ারটাই সব, এ তো বোঝাই গেছে। কারণ চেয়ার ছাড়তে তিনি যে নারাজ, বারবার বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর বিএনপি, জামাত, তাদের চাপ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটাও আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখেনি। ভারত বিদ্বেষ, শুধু ভারত বিদ্বেষ। কিন্তু বাংলাদেশের মানুষদের খাওয়াতে পারছেন না, বাংলাদেশের মানুষকে নিশ্চিন্তে রাখতে পারছেন না, সংখ্যালঘুদের মেরেই যাচ্ছেন। আর সেই সবও তো দেখছে আন্তর্জাতিক মহল। মোহাম্মদ ইউনূস এবার কোথায় যাবেন? শেখ হাসিনার মতোই কি পরিণতি হবে? এই নোবেল জয়ীর কি হবে? এই মুহূর্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। কি মনে হচ্ছে রাজাগোপাল বাবু, যে এটা কি মোহাম্মদ ইউনূসের সহানুভূতি পাওয়া, নাকি সত্যি ভয় পেয়েছেন এবার মোহাম্মদ ইউনূস? না দেখুন, এখন সহানুভূতি কিসের? পদত্যাগ করতে চান তাহলে সহানুভূতি বা পদত্যাগ করে থাকেন, তাহলে সেটা তো সেই সহানুভূতিটা নিয়ে তো ওনার কাজে লাগবে না। না, সুতরাং পদত্যাগ করে উনি বাকি জীবনটা সেফ কাটাতে চাইছেন। এটা নিশ্চয়ই আর্মির সঙ্গে কথা বলেছে, এটা অনারেবল রিট্রিট, যার ওনার বিদেশে চলে যাবার বা অন্য কোনো দেশে চলে যাবার সে ভাবনা চিন্তা উনি নিশ্চয়ই করেছেন। সহানুভূতি কখন লাগে? যখন ফিউচারে আপনার কোনো প্রোগ্রাম থাকে। ওনার তো ফিউচার বয়সও নেই, এবং ওনার ফিউচারে করার সে ধরনের কিন্তু এই 9 মাস 10 মাসের শাসনে এমন ভয় পেয়েছেন, নিঃসন্দেহে ভয় করে যাচ্ছেন।
তারা নিয়েছেন। যেটা করতে চাইলেন হয়তো নিজস্ব উদ্দেশ্য সাধন হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, যেটা করতে চাইছেন সেটা করে চলে যাচ্ছেন। ব্যাস, উনি দেশ শাসন করতে আসেনি, সাধারণ মানুষের জন্য যে খুব একটা কিছু করার বাসনা নিঃসন্দেহে ছিল না, তাহলে কিন্তু ওনার কাজকর্মের মধ্যে সে ধরনের একটা ভাবনা যেটা লক্ষ্য করা যেত, সেটা কিন্তু একেবারে লক্ষ্য করা যায়। ধন্যবাদ। অমানবিক পাকিস্তান। গত পরশু প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মাঝ আকাশে বিমান একেবারে এয়ার টার্বুলেন্সে পড়ে গেছে, ভয়ঙ্করভাবে বিমানে ঝাঁকুনি। আর সেই ভারতীয় বিমান চেয়েছিল পাকিস্তানের আকাশে যেতে। অনেক যাত্রী, তার মধ্যে 100-রও বেশি কাশ্মীরি ছিলেন। কিন্তু মানুষের জন্য দরদ কোথায়? জঙ্গিদের জন্য দরদ। বারবার বলি, এই রকম হয়ে গেছিল, বিমানের নাক ভেঙে গেছিল ওপরে। ভাবা যায় কতটা বিপদে পড়েছিল বিমান। লাহোরের আকাশ, পাকিস্তানের আকাশ যেতে চেয়েছিল, কারণ পাকিস্তানের আকাশে ওই ঝড় ঝঞ্ঝা ছিল না। তাও পাকিস্তানে ঢুকতে দেয়নি পাকিস্তানের আকাশ ব্যবহার করতে দেয়নি। বহু প্রাণ চলে যেতে পারত। পাইলটের দক্ষতায় একেবারে সুরক্ষার সঙ্গে শ্রীনগরের মাটি ছুঁয়েছিল এই বিমান। কতটা আতঙ্কে পড়েছিলেন মানুষ, শয়ে শয়ে মানুষ। 100-রও বেশি কাশ্মীরি ছিলেন সেখানেও। তৃণমূলের প্রতিনিধি দল ছিল 5 জন, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে মানুষ ছিলেন, সেই মানুষে অমানুষ পাকিস্তান। প্রথমে ইন্টারন্যাশনাল বর্ডারে আকাশ ব্যবহার, লাহোরে নামানোর অনুমতি কিন্তু দিল না। এইভাবে বিমানের নাক ভেঙে গেছিল। কতটা অমানুষ পাকিস্তান, কতটা অমানবিক পাকিস্তান। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে, কি বলবেন? নমস্কার। দেখো, দুদেশেরই মধ্যে এখন যা পরিস্থিতি, আমাদের এয়ার স্পেসে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের এয়ার স্পেসে আমরা যেতে পারবো না, চাहे वो সিভিল এয়ারক্রাফট কিংবা এয়ারফোর্সের কোনো হোক, আর ও আমাদের টেরিটরি ওদের কোনো এয়ারক্রাফট আসবে না। এই পরিস্থিতিতে যখন একটা আপৎকালীন সমস্যায় পড়ে যায় আমাদের ইন্ডিগোর ফ্লাইট শ্রীনগরে যাওয়ার সময়, তখন চেয়েছিল কিছুক্ষণের জন্য এই আমাদের যে আবহাওয়ার যে সংকলীন অবস্থা সেটা থেকে দূরে চলে যাওয়ার জন্য, টু অ্যাভয়েড দ্যাট, ওরা চেয়েছিল পাকিস্তানি এয়ার স্পেসে, আর তার জন্য এটিসির কাছ থেকে পারমিশন নেয়। সেই পারমিশনটা কিন্তু দেওয়া হয়নি। যে কোনো অবস্থায় যখন এই পরিস্থিতিতে হয়, আউট অফ শিয়ার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, যে কোনো দেশ কিন্তু এটা দেওয়া উচিত ছিল। না দেওয়াটাই অস্বাভাবিক। এটা কেন পাকিস্তান করছে আমরা ঠিক জানি না। তবে আমাদের সাথে যে এই ফ্লাইটে 227 জন যাত্রীদের অবস্থা খুবই খবর ছিল। ইট ওয়াজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ইট ওয়াজ জাস্ট বাই দ্য পাইলটস গুড নেচার যে আমরা ওই ভয় মানে ইয়েটাকে কাটিয়ে কিংবা ইয়ের মধ্যে দিয়ে গিয়ে দুদেশের মধ্যে এখন যা পরিস্থিতি, তাতে পাকিস্তান এটা প্রতিশোধ হিসেবে নিয়েছে। ভারত কিন্তু এরকম কোনো কাজ করেনি। যেমন ধরুন, একটু উদাহরণ দিই, ভারত তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ ভূমিকম্পের পরেও ভারত তুরস্কে প্রচুর ত্রাণ পাঠিয়েছিল, সেনা পাঠিয়েছিল। আর সেই তুরস্ক এখন নিরীহ ভারতবাসীর রক্ত ঝরাতে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এই পাকিস্তানেরই বিখ্যাত ক্রিকেটার ওয়াসিম আকরামের স্ত্রী যখন ভয়ানক অসুস্থ, সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই, 26/11 পর আমরাই এগিয়ে এসেছিলাম। পাইলট অরিন্দম দত্ত কি বলছেন একটু দেখুন, তারপরে আমি আবার ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাব। এর আগে যখন ওয়াসিম আকরামের ফার্স্ট ওয়াইফ যখন সিঙ্গাপুরে যাচ্ছিলেন অ্যাকচুয়ালি চার্টার ফ্লাইটে, তখন মাঝপথে তার ওয়াইফের শরীর খুব খারাপ হয়ে যায় এবং তখন চেন্নাইয়ের সাথে কন্ট্যাক্ট করে। চেন্নাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পারমিশন নিয়ে তাকে কিন্তু নামতে দেয় এবং গ্রিন করিডোর করে সেখানে কিন্তু চেন্নাইয়ে তার ওয়াইফকে অ্যাডমিট করা হয়। তো আমরা কিন্তু এই মানে বন্ধুত্বপূর্ণ ব্যাপারটাকে সেই সময়ে দাঁড়িয়েও 26/11 পরেও কিন্তু দেখিয়েছি। পাক যখন দেখায়নি, এটা তাদের নেচার, এটা থেকে আমরা বেরোতে পারবো না। একদম এখানেই আমাদের বিশ্ব মানচিত্রে আমাদের ভূমিকা স্পষ্ট বোঝা যায়, পাকিস্তানের পোল খুলে যায়। আমি
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাব, যে কাশ্মীরের মানুষ তো ছিলেন, 100-র ওপরে কাশ্মীরের মানুষ ছিলেন, কাশ্মীর দখল করতে বছরের পর বছর ধরে কলকাঠি নাড়ছে পাকিস্তান। কাশ্মীরিদের জন্য দয়া, মানে বলা যায় যে মন বিবেক সেটা কোথায়? দেখো, পাকিস্তান ইজ এ টেররিস্ট স্টেট এবং ওরা চাইবে যে টেরোরিজম পাকিস্তানের আসুক। যারা কাশ্মীরের উন্নতি চায় না বা যারা চায় যে আমাদের ক্ষেত্রে যেখানে কাশ্মীর আছে সেখানকার লোকেরা, যাদেরকে আমরা কাশ্মীরি বলে থাকি, তাদের উন্নতির জন্য পাকিস্তানের কোনো দরদ নেই। এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে যে ওরা চায় কাশ্মীরে টেরোরিজম আনতে, কোনো পপুলার আপরাইজিং চালায় না, ওরা চায় কাশ্মীরের ক্ষতি করতে। আর এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই পারমিশনটা না দিয়ে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যথেষ্ট মাথা নিচু করলো, যথেষ্ট মুখ পড়ালো নিজেদের, পাকিস্তান নিজেদের মুখ পড়ালো। আমি আবার আসবো আপনার কাছে, তবে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ কি বললেন এ প্রসঙ্গে একবার দেখাবো। ওরা কাশ্মীরিদের সঙ্গে কোনো ওদের ভাব নেই বা ভালোবাসা চায় না, কিন্তু ওদের ইউজ করছে ওদের জায়গাটা নেওয়ার জন্য। 1947-এ যখন পার্টিশন হয়েছিল আর ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন সাইন হয়েছিল, তখন ওরা কাবালিদের পাঠিয়েছিল তো মানে পুরো কাশ্মীরটাকে ক্যাপচার করার জন্য, প্রায় শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গেছিল। তো ওরা কি করে এসেছিল রাস্তায়? ওরা খালি লুট আর রেপ করে এসেছিল। তার মানে কি, ওই লোকেদের সঙ্গে ওদের কোনো ভালোবাসা নেই, কিন্তু ওই লোকদের ইউজ করছে ওরা। আর ওই জায়গাটা স্ট্র্যাটেজিক, যে তোমরা আমাদের থেকে বাংলাদেশ নিয়ে নিয়েছো, আমরা এটা তোমাদের থেকে আলাদা করে দেবো। এইটা হলো ওদের থিঙ্কিং আর ফিলসফি।